আর্মি কেন কিছু করে না? আর্মির কি কোনো গাটস নেই? আর্মি কি শেখ হাসিনাকে ডিফাই করতে পারে না? গত কয়েকদিন ধরে এই প্রশ্নটা আমার নিকটের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব যারা এমনকি যারা আর্মিতে আছেন তারাও এই ধরনের মন্তব্য করেছেন। এটা নিয়ে একটু কথা বলার জন্য আজকে সুযোগ নিচ্ছি। আসসালামু আলাইকুম, আমি ক্যাপ্টেন জাকির আহমেদ, রিটায়ার্ড। আমি ক্যাপ্টেন অবস্থায় বেশ অনেক আগে, প্রায় 30 বছর আগে, 28 বছর আগে রিটায়ার করতে বাধ্য হয়েছি। কিন্তু এই পুরোটা সময় আর্মির সাথে আমার মোটামুটি একটা ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। আমার কোর্সমেটদের সাথেই আমি বেশি সময় আর্মিতে দিয়েছি। আর ইমিডিয়েট সিনিয়র এবং ইমিডিয়েট জুনিয়রদের সঙ্গে বেশ যোগাযোগ ছিল। আর্মির ভিতরকার কাঠামো নিয়ে আমার সবসময় উৎসাহ উত্তেজনা ছিল। সেটার পরিপ্রেক্ষিতে আমি কিছু তথ্য আপনার সঙ্গে শেয়ার করতে চাই, যেন আপনি বুঝতে পারেন যে এই যে প্রশ্নটা ওরা করেছে যে আর্মির কি গাটস নেই, আর্মির কি কোনো এথিক্স নেই, সেই প্রশ্নটার উত্তরটা আসলে কি। এক কথা বলা যাবে না, অবশ্যই এথিক্স আছে, গাটস আছে, বাট এথিক্স এবং গাটসটা এখানে যথেষ্ট না। দের ইজ এ মেট্রিক্স, এখানে একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটাকে ডিফিট করতে হবে কোনো কিছু করতে হলে, এবং কেন করবে এই প্রশ্ন নিয়ে একটু কথা বলতে চাই। এখানে দুটো অ্যাঙ্গেল আছে। একটা হচ্ছে যে বাংলাদেশে আর্মির এবং সরকারের এভলিউশন, বিভিন্ন ল্যান্ডমার্ক হিস্ট্রিক্যাল ঘটনার মধ্যে দিয়ে, মূলত সেনা অভ্যুত্থান, সরকার পরিবর্তন, এগুলো। আরেকটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ইনভলভমেন্ট। আমি ইন্ডিয়ার ইনভলভমেন্টটা আগে সংক্ষেপে বলে ফেলি, তারপরে আমি আমাদের সেনাবাহিনীর ভেতরের অংশটুকু বলবো। ইন্ডিয়া নিজেও খুব যে শক্তিশালী শীতল তা না। সে তার পশ্চিম পাশে পাকিস্তান নিয়ে বহু বছর ব্যস্ত ছিল, নিজের ইকোনমি নিয়ে ব্যস্ত ছিল। 2000 সালের দিক থেকে ওর মোটামুটি একটা ভালো ধরনের পরিবর্তন আসে। বাট তার আগে 96-এ যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট প্রথম বাংলাদেশে ক্ষমতায় আসে, তখন একবার ইন্ডিয়া চেষ্টা করেছিল বাংলাদেশে আভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশের তেল গ্যাসে একটু ভাগ বসানোর। এখানে একটা কথা আমি একটু বলে নিই, আমি ইন্ডিয়াতে 3 বছর ছিলাম। ইন্ডিয়াতে আই হ্যাড 3 অফ মাই বেস্ট ইয়ার্স। আমার ইন্ডিয়ার যারা বন্ধু, কলিগ, তাদের কথা আমি এখনও মনে করি, এবং আমার সত্যি সত্যি সেখানে খুব ভালো সময় কেটেছিল। কিন্তু ইন্ডিয়ান জনগণ এবং ইন্ডিয়ান বিজনেস কমিউনিটি এবং ইন্ডিয়ান সরকার, এই মানে জনগণ একটা অংশ, আর সরকার আর বিজনেস কমিউনিটি কিন্তু আরেকটা অংশ। এদের মাইন্ডসেট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। ইন্ডিয়ান জনগণ, ইন্ডিয়ান সাধারণ মানুষ, দে বিলিভ ইন ডাইভার্সিটি, দে আর রেসপেক্টফুল টুয়ার্ডস ডাইভার্সিটি অ্যান্ড দেয়ার ওন মাইন্ড। এবং অন্য একটা দেশকে বঞ্চিত করে যে সামান্য বেনিফিট হবে অ্যাট এ পার্সোনাল লেভেল, ইট গোজ ডাউন টু এ ভেরি স্মল লেভেল, যেটার জন্য তারা তাদের এথিক্স বিসর্জন দেওয়ার কথা না। এটা গেলো একটা পয়েন্ট। বাট তারপরও ওই যে বললাম, সরকার এবং বিজনেস কমিউনিটি, তারা বাংলাদেশ থেকে অনেক কিছু পাওয়ার চেষ্টা করে। বিজনেস কমিউনিটি তো সব কাছ থেকে পাওয়ার চেষ্টা করে, এবং সেই বিজনেস কমিউনিটিকে সাপোর্ট দিতে গিয়ে ইন্ডিয়া প্লাস তার আরও যে মিলিটারি অ্যাম্বিশন আছে, সামরিক উচ্চাকাঙ্ক্ষা আছে, সেগুলোর জন্য তারা বাংলাদেশের উপরে এক ধরনের চেপে বসার চেষ্টা করবে, স্বাভাবিক। এটা সে শুরু করেছে মূলত, যদিও 96 একটু চেষ্টা করেছিল, সফল হয়নি, কারণ তখন আওয়ামী লীগের, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টার্ম, আওয়ামী লীগ কোনোভাবেই ইন্ডিয়ার স্বার্থ পার্সু করতে গিয়ে নিজেদের ক্ষতি করতে চায়নি। সো 2001 সালে যখন বিএনপি গভর্নমেন্ট আসলো, তখন একবার সাইফুর রহমান অর্থমন্ত্রী, তাকে বলতে শুনেছিলাম তেল গ্যাস মাটির নিচে রেখে কী লাভ। এই কথাটার যুক্তি থাকতে পারে, এটা একটা অঙ্কের বিষয়। এই মুহূর্তে আমার অঙ্কটা করা নেই। সুতরাং তিনি কি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই কথাটা বলেছিলেন, নাকি ইন্ডিয়াকে খুশি করতে বলেছিলেন, আমি জানি না। বাট ইন্ডিয়া তখনও চেষ্টা করেছিল, সফল হয়নি। এরপরে চলে আসলো আপনার 2000 সাল, যখন কেয়ারটেকার গভর্নমেন্ট ক্ষমতায় আসলো, এবং তখন বাই দেন, ইনফ্যাক্ট 2000 সাল থেকে কিন্তু ইন্ডিয়ার ইকোনমি চেঞ্জ হচ্ছে, এবং পশ্চিমা বিশ্বের কাছে ইন্ডিয়া অনেক আকর্ষণীয় হয়ে ওঠে। একটা বিশাল ইয়াং জেনারেশন, একটা বিশাল মার্কেট, ইকোনমি থ্রাইভিং। তো সব মিলে পশ্চিমা বিশ্বের সবগুলো দেশই সবগুলো কোম্পানি নিয়ে ইন্ডিয়াতে আসতে চায়, এবং ইন্ডিয়া বিকেম এ ব্লু আইড বয়। এবং তারা ইন্ডিয়াকে সব ধরনের সাপোর্ট দিচ্ছে, এবং ইন্ডিয়াও ফাইন্যান্সিয়াল অনেক স্টেবল হয়েছে, পাকিস্তানকে অনেকখানি দাবিয়ে রাখতে পেরেছে বিকজ অফ দি ওয়েস্টার্ন সাপোর্ট। তো সব মিলে ইন্ডিয়ার কিন্তু তখন অনেক সময় হাতে চলে আসলো। তারা তখন আশেপাশের কান্ট্রিগুলো নিয়ে চিন্তাভাবনা করার শুরু করলো। তখন বিএনপি গভর্নমেন্ট ক্ষমতা ছিল, ট্রাই করেছিল, খুব একটা সাকসেসফুল হয়নি। 2006 এবং 2008 সময় তারা ভালোভাবে
বাংলাদেশে ঢোকার সুযোগ পেল থ্রু আর্মি। অ্যান্ড তারপরে আর্মির মাধ্যমে খানিকটা তারা মোটামুটি ফুটপ্রিন্ট তৈরি করার চেষ্টা করছে, আর্মির সঙ্গে কথাবার্তা হচ্ছে মূলত সাতের মাঝামাঝি সময় থেকে। আর 8-এ যখন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনা হলো তখন ইন্ডিয়া ঢুকে গেল ভিতরে, এবং এটা অনেকটা ভালভের মতো, আপনি এক পাশ দিয়ে ঢুকতে পারবেন কিন্তু বের হবে না। সো ভিতরে ঢুকে ডালপাল্লা ছড়িয়ে দিল, এইবার কিন্তু তাকে আর বের করাটা কঠিন হয়ে গেল। সো মনে রাখতে হবে আমাদের 2009 সাল থেকে ইন্ডিয়া কিন্তু বাংলাদেশের উপরে অনেক প্রভাব বিস্তার করতে পেরেছিল, এবং এই প্রভাব বিস্তারটা দু জায়গা থেকে হয়েছে, একটা সামরিক জায়গা থেকে আর একটা হচ্ছে রাজনৈতিক অঙ্গনে। এই দুটো একটা সঙ্গে আবার মিলেমিশে এক হয়ে গেছে, কারণ এই দুটোরই পিনাকলে ছিল হচ্ছে শেখ হাসিনা। তো আমি ইন্ডিয়ান ইনফ্লুয়েন্সের কথাটা বললাম, তার মানে 2009-এর পর থেকে 2023-24 পর্যন্ত কোনো সময়ই ইন্ডিয়াকে ইগনোর করে আর্মির পক্ষে কোনো কিছু করা সম্ভব না। এটা হচ্ছে এক্সটার্নাল থ্রেট। ইন্টারনাল থ্রেটের কথা আমি পরে বলবো। এবং আর্মি 2008-এ বা 2009-এ যখন একবার রিজেক্টেড ফিল করলো ফ্রম পাবলিক, আমরা জনগণ যখন তাদেরকে রিজেক্ট করলাম, কতটুকু সঠিকভাবে করেছি, কতটুকু তারা করাপশন করেছে, কতটুকু বাড়াবাড়ি করেছে, এটা অবশ্যই বিতর্কের বিষয়। এটা নিয়ে আমার নিজেরই অনেক সন্দেহ আছে, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। কিন্তু বটম লাইন হচ্ছে যে আর্মি ওয়াজ রিজেক্টেড। তো ওই রিজেক্ট হওয়ার পরে তখন থেকে, এবং ইন্ডিয়া যখন গেড়ে বসছে ভিতরে, তখন আসলে আর্মি চাইলেও আন্তর্জাতিক সহায়তা ছাড়া, আন্তর্জাতিক অ্যাপ্রুভাল ছাড়া, অনুমোদন ছাড়া আসলে সরকারের বিরুদ্ধে কিছু করতে পারতো না। সেটা একটা হচ্ছে যে হয় ইন্ডিয়া অথবা ইউনাইটেড স্টেটস আমেরিকা, এই দুটো কান্ট্রির যে কোনো একটাকে আর্মিকে বলতে হবে যে ওকে, উই আর ওকে উইথ ইউর টেকিং ওভার। যদি এটা না হয় তাহলে আর্মি কিছু করতে পারবে না। টেক ওভার করা মাত্র ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে চলে আসতো, অথবা ইন্টারন্যাশনাল আমাদের যে ইউএন মিশন, সেখান থেকে আর্মি ব্ল্যাকলিস্টেড হয়ে যেত। সো দুটো থ্রেটই ছিল। এই কারণে আর্মির পক্ষে, মানে মেইন থ্রেটটা হচ্ছে যে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে ঢুকে যাবে, এবং তখন বাংলাদেশের আর্মিকে তারা অনেক আঘাত করবে। এই দুটো কারণেই আর্মির পক্ষে ঝট করে কোনো ধরনের কিছু করা সম্ভব ছিল না। এটা হচ্ছে এক্সটার্নাল। এবার আসি ইন্টারনাল ফ্যাক্টরের কথা। ইন্টারনাল ফ্যাক্টর বুঝতে হলে আপনাকে, মানে আমরা অনেকেই বুঝি, বাট তারপর আমি এটা কেন বলছি, বিকজ আমি আমার আর্মির বন্ধুদেরকেও দেখেছি যারা রিটায়ারমেন্টে গিয়েছেন, তারা আমাদের সার্ভিং বন্ধুদের উপরে নাখোশ। এখন সেই ডিলেমাটাই আমি একটু এক্সপ্লেন করব। প্রথমত হচ্ছে যে আর্মিতে প্রমোশন কীভাবে হয়। প্রমোশন মোটামুটি যোগ্যতার ভিত্তিতে হয়, অ্যাটলিস্ট আপ টু কার্নেল, লেফটেন্যান্ট কার্নেল, ইভেন ব্রিগেডিয়ার পর্যন্ত হচ্ছে মূলত যোগ্যতার ভিত্তিতে। যদি আপনার কোনো ধরনের এন্টি গভর্নমেন্ট এলিমেন্ট আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি যোগ্য হন, পেয়ে যাবেন। আর যদি আপনি যোগ্য না হন, কিন্তু আপনার যদি গভর্নমেন্টের সঙ্গে ভালো লিয়াজও থাকে, তাহলে আপনি হবেন। তো এই ব্রিগেডিয়ার পর্যন্ত হওয়া নিয়ে কোনো সমস্যা নেই। মেজর জেনারেল হতে হলে মনে রাখবেন যে একটা কোর্সে মোটামুটি 100 থেকে 150 জন অফিসার থাকে, সেখান থেকে 6 জনের মতো মেজর জেনারেল হতে পারে। তার মানে হচ্ছে প্রথম 6 জন হবে, আর 1 থেকে 6 আর 1 থেকে 20 মোটামুটি একই ধরনের হয়। ফলে কি হয়, যে কেউ এখান থেকে হতে পারে। আর চাকরির লাইফেও এক একজনের পারফরমেন্স আপ ডাউন হয়। এগুলো মিলে প্রথম 20 জনের মধ্যে থেকেই আসলে জেনারেল হয়, এবং এখানে যোগ্যতার পাশাপাশি সরকারের সাথে ঘনিষ্ঠতা বা সরকারের আনুগত্যের ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ। সো আপনি 1 নাম্বার হলেই যে জেনারেল হতে পারবেন তা না, বাট এই যে প্রমোশনগুলো হয় জেনারেল এবং তার উপরের দিকে, সেখানে কিন্তু যোগ্যতার ভিত্তিতে 70-80% হয়ে যায়, আর বাকিটা কিছুটা কোটা, স্বজন কোটায় কিছুটা হয়। তো এটা সব অর্গানাইজেশন হয়, এবং এটা হতে মূল সেনাবাহিনীর কিন্তু দক্ষতার কোনো কমতি হয়ে যায় না। বাট আপনাকে ওই লেভেলে যেতে হলে লয়্যালটি টেস্ট দিতে হবে, আপনাকে লয়াল হতে হবে, অথবা অ্যাটলিস্ট আপনি এন্টি লয়াল না, ডিসলয়াল না, আপনি এন্টি ক্যাম্পেন না, এটা প্রমাণ করতে হবে যোগ্যতার পাশাপাশি। তো এটা গেল হচ্ছে প্রমোশনের ক্রাইটেরিয়াটা। এছাড়াও আরও কয়েকটা ছোট্ট এলিমেন্ট খুব ইম্পর্টেন্ট।
আমরা যদি 1996-এ দেখি, 1996-এ জেনারেল নাসিম হঠাৎ করেই একটা অভ্যুত্থান করেছিলেন, কিন্তু তিনি সাকসেসফুল হননি বিকজ সাভারের জন্য। সাভারে জেনারেল মতিন ছিলেন, তিনি আপনার ওদিক থেকে বগুড়া এবং রংপুর, যশোর, এই তিনটাকে আটকে দিয়েছিলেন আরিচাঘাট থেকে। আর চিটাগংকে, কুমিল্লাকে আটকেছেন মেঘনা নদীর এখান থেকে। আর সিলেট তখন ছিলই না, শুধুমাত্র একটা ডিভিশন ছিল ময়মনসিংহে, যে নাকি সরাসরি চলে আসতে পারত। পথে দুই একটা বৃষ্টি আছে, এগুলো নেগোশিয়েট করা তেমন ডিফিকাল্ট ছিল না। বাট সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে তখন ওটা একটা নতুন ডিভিশন ছিল, সেই নতুন ডিভিশনে আসলে অত শক্তি ছিল না। 9 ডিভ একটা পুরনো ডিভিশন, অনেক ফুললি ইকুইপড, ফুল স্ট্রেংথ, কিন্তু ময়মনসিংহে সেটা ছিল না। এক, দুই নম্বর হচ্ছে ঢাকার মধ্যে সবসময় 4টা ব্রিগেড ছিল। একটা হচ্ছে এয়ার ডিফেন্স আর্টিলারি, একটা হচ্ছে 46 ব্রিগেড, যার কথা আমরা এখন সবাই জানি, আরও দুটো ইঞ্জিনিয়ার ব্রিগেড ছিল। সো এই 4টা ব্রিগেড এবং 9 ডিভ, এরা কিন্তু সারা দেশের কাছ থেকে ঢাকাকে নিরাপদ রাখতে পারে। তারপরে এয়ারফোর্স ছিল এখানে, নেভির অবশ্য কোনো কাজ নেই তেমন। সো এইসব কারণে 96-এর সেনা অভ্যুত্থানটা ফেল করেছিল, বিকজ জেনারেল নাসিমের সঙ্গে 9 ডিভের যোগাযোগ ছিল না। তাহলে আমরা যেটা বুঝলাম যে ঢাকাতে যে 4টা ব্রিগেড আছে এবং 9 ডিভ আছে, এই 4 জন যদি সেনাপ্রধানের সাথে একমত না হয়, তাহলে একটা অভ্যুত্থান করা সম্ভব না। তো একমত হতে হলে কি করতে হবে? একমত হতে হলে এদের মধ্যে যোগাযোগ করতে হবে, এদের মধ্যে একটা আন্তরিকতা থাকতে হবে, এদের মধ্যে একটা কৃতজ্ঞতার, একজন আরেকজনের জন্য জীবনের ঝুঁকি নেওয়ার বিষয়টা আসবে। কারণ সরকার প্রধানের সাথে যদি কেউ বিরোধিতা করে, তাহলে কোর্ট মার্শাল এবং মৃত্যুদণ্ড, এগুলো তো খুবই স্বাভাবিক। এই যে যোগাযোগটা হবে, এই যোগাযোগটা যেন না করতে পারে, সেজন্য আবার সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন এজেন্সি বা ইনস্টিটিউট তৈরি করেছে। আমরা জানি যে 1975 একবার সেনা অভ্যুত্থান হয়েছে এবং সেই অভ্যুত্থানে কাউন্টার অভ্যুত্থান হয়েছে। তারপরে 81-এ জেনারেল জিয়া মারা গেলেন, তখনও সরকার প্রধানরা শিখেছে, রাষ্ট্র শিখেছে যে সেনাবাহিনীকে, সামরিক বাহিনীকে কীভাবে কন্ট্রোলে রাখতে হয়। আর ওদেরকে তো কন্ট্রোলে রাখতেই হবে, কারণ ওদের কাছে অস্ত্র আছে। সো সেনাবাহিনীকে কন্ট্রোলে রাখাটা একটা সিরিয়াস ম্যাটার ফর দি গভর্নমেন্ট। তো এইটা কীভাবে করছে? একে তো হচ্ছে লয়্যালটি চেক করে প্রমোশনগুলো হচ্ছে, সিনিয়ররা জুনিয়রদেরকে কন্ট্রোল করছে, জুনিয়রদের মধ্যেও আবার প্রমোশনের সিঁড়ি টপকানোর জন্য লয়্যালটির কম্পিটিশনও হচ্ছে। তো ইভেন লেফটেন্যান্ট কর্নেলরাও এখন লয়্যালটির কম্পিটিশন দেখায়। লেফটেন্যান্ট কর্নেলের লয়্যালটি হওয়ার কথা ব্রিগেডিয়ার, তার ব্রিগেড কমান্ডারের কাছে, বাট তারা এমনকি রাষ্ট্রের সাথেও বা সরকার প্রধানের কাছেও লয়্যালটি দেখানোর বিভিন্ন ধরনের সুযোগ তদবির করছি আমরা। এটাই স্বাভাবিক, এটাই করার কথা, তো এটা করছি। সো লয়্যালটি তো একটা আছেই, এছাড়াও লয়াল হওয়ার পরেও আপনি বেঁকে বসতে পারেন, কারণ রাজার এক ছেলে আরেক ছেলেকে মেরে ফেলে। সেটা ক্ষমতার লোভে হতে পারে, দেশের কল্যাণের কারণেও হতে পারে। সো এইসব কারণে কিন্তু আমরা দেখেছি যে লয়্যালটি ইজ নট দি মোস্ট ফুল প্রুফ মেথড। তাহলে কি আছে? মনিটরিং। মনিটরিং করার জন্য অলরেডি ডিজিএফআই আছে, ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, যার দায়িত্ব হচ্ছে মূলত ফোর্সগুলোর মধ্যে কোনো আনরেস্ট কিছু আছে কিনা, ফোর্সগুলা কেউ কোনো ধরনের উচ্চাভিলাষ বা সরকার বিরোধী মনোভাব পোষণ করছে কিনা সেটা চেক করা। এছাড়াও তারা বাইরের অনেক কাজ এখন করে ডিজিএফআই, এবং উইথ মডার্ন ইকুইপমেন্টস দে ক্যান ডু ইট মোর। এছাড়া আছে আপনার এনএসআই, সেটা অবশ্য ফোর্সেরটা দেখে না, বাট তারপরেও তারা না দেখে পারেও না, সামহাও দেখেই ফেলে, খোঁজ খবর পেয়েই যায়। কারণ যেহেতু তারাও আর্মি থেকে আসে, বিভিন্ন এয়ারফোর্স থেকে আসে, সুতরাং ওই তাদের কিছু ইনফর্মাল কানেকশন আছে, সেখান থেকেও তারা কিছু তথ্য পেয়ে যায়, যেটা তারা সরকারকে প্রোটেকশন দেওয়ার জন্য ব্যবহার করে। সো ডিজিএফআই আছে, এনএসআই আছে, এবং আরেকটা বিশাল ইকুইপমেন্ট রিসোর্স গভর্নমেন্টের আছে, সেটা হচ্ছে এনটিএমসি, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল। তার মানে আপনি টেলিফোন দিয়ে কী করছেন না করছেন সেটা কিন্তু তারা খুব সহজেই মনিটর করতে পারে, আপনার লোকেশন থেকে শুরু করে বাকি সব কিছুই। সো প্রবলেম হচ্ছে আপনি ফোনেও কথা বলে কারোর সঙ্গে কিছু করতে পারছেন না, এবং এখন তো হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, অন্যান্য সফটওয়্যার বা অ্যাপগুলোকে তারা খানিকটা মনিটর করতেই পারে, স্পেশালি যখন টার্গেটেড মনিটরিং করে। এবং এই যাদের কথা বলছি, আর্মির, গভর্নমেন্টের, প্রশাসনের, পুলিশের,
রাজনীতির যারা নাকি টপ টিয়ারে আছেন, তাদের উচ্চ পর্যায়ে আছেন, তাদের সবাইকে কিন্তু মোটামুটি মনিটরিং করার ব্যবস্থা এনটিএমসির আছে। এছাড়াও পুলিশেরও কিছু গোয়েন্দা সংস্থা আছে। এই সমস্ত গোয়েন্দা সংস্থা এবং আর্মির আরেকটা আছে নিজস্ব আর্মি সিকিউরিটি ইউনিট, সেটা সেনার প্রধানের ইউনিট, তারাও সবগুলো ডিভিশনের উপরে খবর রাখে। আবার ডিভিশনের ভিতরে আছে এফআইইউ, ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিট। সো অনেক লেভেলে কিন্তু ইন্টেলিজেন্স ইউনিটগুলো কাজ করে। ফলে কেউ কারোর সঙ্গে ফোনে কথা বলেও কোনো ঐক্যমতে পৌঁছাতে পারে না, আবার সামনাসামনি কথা বলতে গেলেও সেটা কিন্তু খুব সহজেই রিপোর্ট হয়ে যায়। এ কারণেই একে তো হচ্ছে আপনি লয়াল, তারপর যদি কোনো কারণে আপনি একটা কনফ্লিক্টে পড়ে যান যে না আমি দেশকে রাখবো নাকি সরকারকে সহায়তা করব, এই চিন্তাটা যখন আপনি পড়বেন তখন আপনি নিজের চেষ্টায় কিছু করতে পারবেন না। এক হচ্ছে আপনি কোঅর্ডিনেশনটাই করতে পারছেন না, কোঅর্ডিনেশন করতে পারছেন না, প্লাস আপনি যদি কোঅর্ডিনেশন করতেও যান, যদি আপনার সঙ্গে কেউ বিট্রে করে, সে আপনাকে ফেলে দিবে এবং সে একটা প্রমোশন পাবে। সো প্রলোভন, তারপরে হচ্ছে যে একটা সরকার কর্তৃক, সাকসেসিভ গভর্নমেন্ট কর্তৃক একের পর এক যারা সরকার আসেন তারা প্রত্যেকেই কিন্তু এই অনৈতিক চর্চাটাকে শুদ্ধাচার চর্চা হিসেবে পুরস্কৃত করে নিজেদের দখলটাকে এই প্রত্যেকটা বাহিনীর উপর অনেক স্ট্যাবলিশ করেছে। এবং আমরা যতই উপরের দিকে উঠবো ততই আমাদের কিন্তু জীবন আষ্টে পৃষ্ঠে আমাদেরকে বেঁধে ফেলে, আমাদের সন্তান সন্ততি হয়, তাদেরকে নিয়ে চিন্তা করতে হয়। আর নিচের দিকে যখন আমার কোনো পিছুটান নেই তখন আমি আসলে একটা সোলজার মাত্র। সো এইসব কারণেই আমার তেমন কোনো ক্যাজুয়ালিটি ইনফ্লিক্ট করার ক্ষমতা থাকে না। সো এইসব কারণে চাইলেই একজন সেনাপ্রধান বা একজন মেজর জেনারেল বা একজন ব্রিগেডিয়ার জেনারেল কোনো কিছু করে বসতে পারে না, এখন আর পারে না। প্রথম দিকে পেরেছিল 75-এ, এখন আর পারে না। 75-এর পরে জিয়াউর রহমানের সময় বেশ কয়েকজন এটা চেষ্টা করেছিল এবং তাদেরকে দে ওয়ার ন্যাচারালি এলিমিনেটেড। সো এটা কিন্তু আপনার আমার জন্য এই বিষয়ে চিন্তা করাটা একটা অবসর মানে নেই কাজ তো খুইবাজ টাইপের একটা কাজ। কিন্তু দে আর প্রফেশনালস। যিনি সরকার হবেন তার প্রথম কাজ হচ্ছে নিজেকে সিকিউর করা। যদি তিনি বিশ্বাস করেন তিনি দেশের জন্য ভালো, তিনি যদি বিশ্বাস করেন তিনি দেশের জন্য ভালো, তিনি অবশ্যই অন্য কাউকে সেখানে আসতে দিতে চাবেন না দেশের স্বার্থে। আর তিনি যদি দেশের জন্য ভালো নাও হন, তারা নিজের স্বার্থেও তিনি কাউকে দিতে চাবেন না। সো তারা খুব সিরিয়াসলি এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এক হচ্ছে তাদের বুদ্ধিমত্তাকে আমরা খাটো করে দেখতে চাই না, দুই হচ্ছে যে আপনি এই বিষয়টা নিয়ে যতটুকু সময় দিই সে তার থেকে অনেক বেশি সময় দেয়। আপনার আমার কোনো পার্সোনাল সেফটি রিস্ক নাই, কিন্তু সরকার প্রধানের আছে, সুতরাং তার একটা বড় চিন্তা। সো এটা হচ্ছে এক ধরনের লিমিটেশন। তাহলে এই যে আমাদের গত 2 দিনে যে একটা অভাবনীয় ঘটনা ঘটে গেল, সেটা কিভাবে ঘটলো? আমাদেরকে বলতে হবে আমরা সৌভাগ্যবান, চরমভাবে সৌভাগ্যবান। এটা নিয়ে আমি গত 10 দিন খুব টেনশনে ছিলাম এবং আমি ভীতু মানুষ, কাপুরুষ, মেরুদণ্ড নাই। আসলে ব্যাপারটা সত্যি না। মেরুদণ্ড নিয়ে লাফ দিয়ে ট্যাঙ্কের সামনে পড়ে গেলে দেশের কারো কোনো লাভ হতো না। মরবই যদি, বিপদে যদি পড়তে হয় একটা কিছু করে করতে হবে। খামাখা গিয়ে তো আমি তো আর পোকামাকড় না, আপনিও পোকামাকড় না। যদি জীবন দিতে হয়, একটা রিস্ক নিতে হয়, ভেবে চিনতে সফলতা বা সত্যিকার অর্থে শত্রুর গায়ে কতটুকু ক্ষতি ইনফ্লিক্ট, ক্যাজুয়ালিটি কতটুকু ইনজুরি ইনফ্লিক্ট করতে পারবো, কতটুকু ড্যামেজ ইনফ্লিক্ট করতে পারবো, সেটা বিবেচনা করেই করার কথা। দেখুন, এই যে 2009-এ বিডিআর বিদ্রোহে আমাদের এতগুলো অফিসার মারা গেল, প্রত্যেকটা আর্মি অফিসার কেঁদেছেন। দে ওয়ার পার্সোনালি অ্যাগ্রিভড এবং তাদেরকে প্যাসিফাই করার জন্য শেখ হাসিনা সেনাকুঞ্জে গিয়ে একটা মিটিং ডেকেছিল। সেই মিটিংয়ে অবশ্যই বিক্ষুব্ধ অফিসাররা তখন অনেক ধরনের রুমারের মধ্যে আছে, তারা তাদের মিলিটারি পার্সপেক্টিভ থেকে মনে করে যে সরকারের সিদ্ধান্ত সঠিক ছিল না, যে কারণে আমাদের 57 জন অফিসার, ব্রিলিয়েন্ট অফিসার, অনেকেই নামকরা অফিসার ছিলেন, তারা মারা গেছেন। সুতরাং একটা ক্ষোভ তো ছিলই। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে তারা অনেক কথা বলেছে, এমন কোনো অসম্মানজনক কথা হয়তো বলেনি, কিন্তু একটা উষ্মা প্রকাশ করেছে। সেটার ফল হচ্ছে এই প্রত্যেকটা অফিসার সাফার্ড, চাকরি চলে গেছে, সমস্ত সুবিধা কেটে দিয়েছে, তারা কেউ আয়নাঘরে বন্দী হয়েছে, কারো জীবনের উপরে ঝুঁকি এসেছে। সো এইসব তো দেখে আসছি আমরা, 2009 সালে দেখেছি। তার মানে প্রথমেই কিন্তু প্রথম রাতেই বিড়াল মারা হয়ে গেছে। এবং একদিক থেকে আমরা হচ্ছে জনগণ দ্বারা প্রত্যাখ্যাত, আরেকদিকে হচ্ছে যে ইন্ডিয়া এসে চেপে বসছে, আর তৃতীয় হচ্ছে যে এই সরকারের বিরুদ্ধে কিছু বললে
আমাদেরকে এত হেভি প্রাইস দিতে হচ্ছে। সুতরাং কেউ কোনো টু শব্দ উচ্চারণ করছে না। একটা সিস্টেম 100 জন লোকের মধ্যে যদি 20 জন লোক খারাপ থাকে, তাহলেই কিন্তু বাকি 80 জনকে কন্ট্রোল করা যায়। এটা একটা মজার স্টাডি আছে, ওই স্টাডির ডিটেলসে গেলাম না, বাট ইট ইস প্রুভেন। আচ্ছা, তাহলে ডিফিকাল্ট সিচুয়েশন। তাহলে আর্মি এখন এই ঘটনাটা ঘটলো কীভাবে? তো যেহেতু আমি আরেকটা কথা আমি বলে নিই যে সরকার প্রধানকে, প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে যদি আপনি কিছু করতে চান, আপনি চিফ হলে আপনি কিছু করতে পারবেন না, আপনি মেজর জেনারেল হলে আপনি কিছু করতে পারবেন না। বিকজ চিফ বলেন, প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট বলেন, এরা সবাই আর প্রোটেক্টেড বাই মেনি লেয়ার্স অফ প্রোটেকশন, সিকিউরিটি প্রোটেকশনস। প্রথমেই আছে এসএসএফ, স্পেশাল সিকিউরিটি ফোর্স। সো এরাই একমাত্র একদম ক্লোজ থাকে, তারা শরীর দিয়ে গভর্নমেন্ট, প্রধানমন্ত্রীকে বাঁচানোর চেষ্টা করে, সরকারকে বাঁচানোর চেষ্টা করে, প্রেসিডেন্ট বাঁচানোর চেষ্টা করে, এবং তাদের কাছে ওয়েপেন থাকে। আপনি ওয়েপেন নিয়ে একটা সার্টেন লিমিটের মধ্যে যেতেই পারবেন না। সো আপনি মুখে চিল্লাপাল্লা করতে পারবেন, ওয়েপেনে যেতে পারছেন না, আপনি কিছু করতে পারছেন না, বাট আপনাকে ওরা করতে পারবে। আর আপনি মুখে বললে কী হবে? আপনাকে আউট করে দেওয়া হবে। সো এসএসএফ, পিজিআর এইসব ভেদ করে সরকার প্রধানকে আপনি একটা থ্রেট দিবেন বা একটা কিছু করবেন। থ্রেট দিতে হলে আপনাকে ওই 9 ডিভ আর এই যে এখানে 4টা ব্রিগেড, এদেরকে সাথে নিতে হবে। পুরো আর্মি না হলেও এখন ময়মনসিংহকে সাথে নিতে হবে। তারপরে আরও আশেপাশে যেসব এলিমেন্ট আছে এদেরকে সাথে নিতে হবে, এবং ইন্ডিয়াকে নিউট্রালাইজ করতে হবে। এগুলো করেই আপনি করতে পারবেন। যাই হোক, তাহলে এখানে কি ঘটলো? এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। আমি সেনাপ্রধান মানে জেনারেল ওয়াকার স্যারের সাথে আমার ব্যক্তিগতভাবে কাজ করার সুযোগ হয়নি। জীবনে একবার সুযোগ পেয়েছিলাম ওনার সাথে 1 ঘন্টা মিট করার জন্য। তো সেটাও প্রায় বছর 3 আগে, জাস্ট একটা সৌজন্য সাক্ষাৎ। সাথে আমার সাথে আরেকজন ছিলেন। তো মূল কথাবার্তা তাদের মধ্যেই হয়েছে, আমার সাথে টুকটাক কথা হয়েছে। আমি নিশ্চিত যে উনি আমাকে এখন দেখলে মনেও করতে পারবেন না, কোনো কারণও নেই। তো বাট ওনার সম্পর্কে আমি গত 10 দিনে, এবং ইনফ্যাক্ট গত 10 দিন না, তার আগেরও 6 মাস যখন সেনাপ্রধান কী হবে এটা নিয়ে চিন্তাভাবনা গবেষণা করছিলাম, তখন আমি যত অফিসারের সাথে কথা বলেছি সবাই বলেছেন তিনি একজন সজ্জন, জুনিয়রের প্রতি স্নেহবৎসল, ভালো মানুষ, সোজা বাংলা ভালো মানুষ, এবং প্রত্যেকটা লোক তাকে পছন্দ করে, রেসপেক্ট করে। রিটায়ার্ডদের সাথে কথা বলেছি, তারাও করে, সার্ভিংরা তো করেই। এবং উনি যে সেনাপ্রধান হবেন সেটা আমরা আরও 10 বছর আগে থেকে জানি, কারণ ওনার সাথে প্রধানমন্ত্রীর আত্মীয়তা। তো আত্মীয়তা ওনার জন্য অ্যাপারেন্টলি একটা নেগেটিভ পয়েন্ট ফর পাবলিক পারসেপশন, কিন্তু প্রমোশনের জন্য সেটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। আবার তার যে ক্যারেক্টার, তার যে পার্সোনালিটি, সেটাও কিন্তু আর্মিতে তাকে প্রচণ্ড জনপ্রিয়তা এবং একটা মানে ভরসার জায়গা আছে। সো এই কারণে ওনার পক্ষে হয়তো কু করা সম্ভব ছিল, বাট ওনার চারপাশে ইমিডিয়েট যারা আছেন তারা কিন্তু তার প্রতি যতটুকু লয়াল তার থেকে বেশি লয়াল হওয়ার কথা প্রধান মানে শেখ হাসিনার প্রতি। কেন? বিকজ ওয়াকার স্যার সেনাপ্রধান চিফ হয়েছেন মাত্র 4 মাস হলো, 2 মাস হলো। তো 2 মাস না, 1.5 মাস হলো। সুতরাং অন্য যারা লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন, যারা মেজর জেনারেল হয়েছেন, তারা তো তার একক সিদ্ধান্তে হননি। তারা আগে চিফ এবং সরকার প্রধান এবং ওনার কাছ থেকে মতামত নিয়েছে। তারপরে আমাদের আরেকজন ছিলেন হচ্ছে সিকিউরিটি অ্যাডভাইজার, নিরাপত্তা উপদেষ্টা জেনারেল তারেক সিদ্দিকী। তো ওনাদের কারণে আমরা আমাদের যারা এখন মেজর জেনারেল আছে, যারা লেফটেন্যান্ট জেনারেল আছেন, বিভিন্ন ইম্পর্টেন্ট পজিশন আছেন, তারা কিন্তু মূলত তাদের কারণ হচ্ছে, তাদের লয়্যালটিটা হবে ওই দিকে। জেনারেল ওয়াকারের প্রতি তাদের লয়্যালটি থাকার কথা না, থাকবে হচ্ছে ভালো লাগা। একদিকে ভালো লাগা, আরেকদিকে হচ্ছে লয়্যালটি, অ্যান্ড লয়্যালটি মোটিভেটেড বাই রিওয়ার্ডস। সুতরাং ন্যাচারালি জেনারেল ওয়াকারের প্রতি মানুষের ওই লয়্যালটি থাকার কথা না, অ্যাটলিস্ট ইমিডিয়েট সারাউন্ডিংয়ে যারা আছেন। তো সুতরাং ওনার পক্ষে হুট করে কিছু করা সম্ভব ছিল না। একদিকে ওনার দেশের প্রতি দায়িত্ব, মানুষের প্রতি দায়িত্ব, এটা একটা
যেমন কমিটমেন্ট, তেমনি আবার আত্মীয়তার একটা দাবি, দুটো মিলে কিন্তু উনি একটা বিরাট টানাপোড়েনের মধ্যেই পড়ে যাওয়ার কথা। তারপর যদি উনি এগেন্সে যেতে যেতেন, ঝট করে পারতেন না, তাহলে এখানে কিভাবে পারলেন? এটা অন্য কোনো জেনারেল হলে কি হতো? অন্য কোনো জেনারেল হলে, যদি আজিজ হতো, যদি ইভেন শফি, জেনারেল শফি হতেন, তাহলেও হয়তো অনেক খুন খারাপই হতো, অনেক। যখন বাচ্চারা মার্চ করছে তখন 5,000 10,000 মরে যাওয়াটা কোনো ব্যাপারই ছিল না, কারণ হাসিনা 5,000 10,000কে কেয়ার করে না। সেটা আপনারা এই প্রথম আলো দেখলেই পাবেন, ওই যে আজকের প্রথম আলো না কালকের প্রথম আলোতেই দেখবেন যে হাসিনা কী পরিমাণ খুন খারাপি করতে প্রস্তুত ছিল। আইজিপি নিজের মুখে বলেছে যে 1-2 হাজার মারা আমাদের জন্য ইম্পসিবল না, কিন্তু তাতে এই আন্দোলন ঠেকানো যাবে না। সো কিন্তু আমার প্রবলেম ছিল যে আন্দোলনে ছাত্র জয়ী হবে নাকি সরকার টিকে যাবে, সেটা আমার কনসিডারেশন ছিল না। আমি যেটা নিয়ে খুবই একটা দুশ্চিন্তার মধ্যে ছিলাম, সেটা হচ্ছে যে এই যে 2-4 হাজার, আমাদের অলরেডি 500-র মতো বাচ্চা তো মিনিমাম মারা গিয়েছে। দ্যাট ইজ টু মাচ এ প্রাইস দ্যাট উই হ্যাভ পেইড। এত প্রাইস আর কোনো জাতি কোটা আন্দোলনের মতো একটা তুচ্ছ বিষয় থেকে 500 বাচ্চার প্রাণ ঝরে যাবে, হাজার হাজার বাচ্চা জেলে যাবে, হাজার হাজার বাচ্চা গুলি খাবে, এতগুলো পুলিশ এরকম হিংস্র শূকরের পর্যায়ে চলে যাবে, হিংস্র পশুর পর্যায়ে চলে যাবে, তারাও মরবে, এটা কল্পনা বাইরে। এই পুরো জিনিসটা ইনস্টিগেট করেছে এককভাবে একটা ব্যক্তি, হাসিনা, অ্যান্ড ফার্দার ফুয়েল বাই হার স্টুপিড সারাউন্ডিংস লাইক কাউয়া কাদের, তারপরে দালাল আরাফাত, তারপরে ওই যে স্টুপিড পলক অ্যান্ড আদার্স। তো এই ক্ষতিটা থেকে বাঁচিয়েছেন, এই যে 2,000-3,000 বাচ্চা মারা যেত, এটা থেকে আমাদেরকে বাঁচিয়েছেন এই সেনাপ্রধানকে। আমি দেখলাম পেপারে বা কোনো একটা স্টোরিতে নাকি প্রাইম মিনিস্টার ওই 5 তারিখে, মানে গতকালকে সকাল 10টার সময় অথর্ব বলেছে। কিন্তু অথর্ব বললেও সে নতুন কোনো সেনাপ্রধানকে কখনো আনতে পারতো না, কারণ অন্য যে কোনো সেনাপ্রধান হলে হয় হাসিনাকে খেয়ে ফেলতো, মার্শালও দিয়ে ফেলতো, অথবা তাকে আর্মিরা অ্যাকসেপ্ট করতো না। তাহলে সেনাপ্রধানের ব্যক্তিগত কারিশমা তো আছে। আরেকটা বিষয় হচ্ছে যেটা আমাদের খুব জানা দরকার, যে আপনারা দেখে থাকবেন যে বিভিন্ন ডিওএইচএসে একটা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সমস্ত আর্মি অফিসাররা স্বতঃস্ফূর্ত, রিটায়ার্ড, মানে অবসরপ্রাপ্ত সামরিক সদস্যরা এবং তাদের পরিবারের লোকজন আন্দোলন করেছে সরকারের বিরুদ্ধে, 95%। সার্ভিংদের মধ্যে মিনিমাম 75%, regardless of their previous alignment with army or somebody else, তারা কিন্তু আওয়ামী লীগ or somebody else, 75% লোকজন এটার বিরুদ্ধে ছিল। এবং এটা সেনাপ্রধান খুব সহজেই বুঝতে পেরেছেন শনিবারের মিটিংয়ে। আর ওনার নিজেরও একটা কথা বলেছিলেন যে উড়াল দেব আকাশে, মানে উনিও এই প্রেশারটা, এই বিবেকের এই দংশনটা, বিবেকের এই দ্বিধাটাকে উনি নিতে পারছিলেন না, এবং একই জিনিস উনি সবার মধ্যে দেখতে পেরেছেন। এবং ওনার দুই একটা কথা যে এদের দিকে মারবো না, ওদের দিকে মারবো, এটাও কিন্তু সেনাবাহিনীর মধ্যে এক ধরনের উদ্দীপনা এনে দিয়েছে, যে না, আমরা একটা সাহস এনে দিয়েছে যে আমরা উই ক্যান প্রবাবলি নট কিল পিপল, উই মে নট শুট অ্যাট পিপল। সো এটা যখন উনি বলেছেন, তখন কিন্তু আর্মিটা অলমোস্ট ইকুয়েশন থেকে চলে গেল। এটাই আমাদের এই বাচ্চাগুলোকে, হাজার হাজার বাচ্চাকে বাঁচিয়েছে। আমি বাচ্চাদের আন্দোলনকে আন্ডারমাইন করছি না, আমি যেটা চাইনি সেটা হচ্ছে যে হাজার হাজার বাচ্চা মারা যাক, তারা জিতত, কিন্তু এই প্রাইসটা আমি দিতে রাজি ছিলাম না। আমি শিওর যে এই বাচ্চারা এটার জন্য সেনাপ্রধানকে এবং আল্লাহর কাছে, সেনাপ্রধান মানে আল্লাহর কথাটা কীভাবে বলবো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো, এবং সেনাপ্রধানের এই আমাদের ভাগ্য ভালো যে উনি এই সময় সেনাপ্রধান ছিলেন, এই জন্য আমরা বেঁচে গিয়েছি। ইটস একটা মানে স্রষ্টার থেকে এটা একটা ব্লেসিং। আর সেনাপ্রধান একা না, তার সঙ্গে তার 2 কোর্সমেট ছিলেন, নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান। তারাও কীভাবে যেন দুজনেই ভালো মানুষ ছিলেন, এবং ইন্টারেস্টিং তারা ছিলেন কোর্সমেট। সুতরাং এমন না যে তারা 3 কোর্সমেট মিলে সলা পরামর্শ করে কিছু করেছেন, বাট কোর্সমেটদের মধ্যে না চোখে চোখে কথা বলা যায়। সো এই 3 বাহিনী প্রধান, মানে আমাদের কপাল ভালো
যে আমরা এখানে বেঁচে গেলাম। ছাত্ররাও অ্যাডামেন্ট ছিল, ছাত্ররা এই তাদের 200-500 মৃত্যু, অনেক অনেক মৃত্যু, এই মৃত্যুর মাধ্যমে একটা জিনিস স্ট্যাবলিশ করতে পেরেছে, তা আমরা থামবো না। হাসিনা অবশ্য তাতে কিছু মাইন্ড করতো না, কিন্তু এনারা চেয়েছিলেন, এই জন্য আমরা বেঁচে গেছি। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি এতক্ষণ ধরে, যে দেখেন ছাত্ররা সফল হতো, কিন্তু এই যে আমরা 5,000-10,000 জীবন বেঁচে গেল, এটা বেঁচে গিয়েছে অনলি বিকজ সেনাবাহিনীর গার্ডস আছে, সেনাবাহিনীর নীতি আছে। আমরা বাইরের কেউ না, আমরা এই দেশেরই সন্তান, কারো ভাই, কারো বাবা, কারো ছেলে, কারো মেয়ে। আমার মেয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ে, আমাদের সমস্ত কোর্সমেট যারা ব্রিগেডে যান তাদের সব বাচ্চারা ইউনিভার্সিটিতে পড়ে। আর ব্যাপার তো ইউনিভার্সিটি থেকে নেই, চলে যাচ্ছে স্কুল কলেজে, সেখানেও আছে লেফটেন্যান্ট কর্নেল এবং কর্নেলরা। তো এইটা একটা বেসিক ম্যাথ, এবং এখানে বাচ্চাদের জীবনটা বেঁচে গেছে এই আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী প্রধানের ব্যক্তিগত স্ট্যান্ডের জন্য। আদারওয়াইজ আপনি যদি বলেন যে দুর্নীতির জন্য কেন আমরা সেনাবাহিনী রিভল্ট করছে না, ইটস নট পসিবল। কারণ ওই যে বললাম, গোয়েন্দা নজরদারি এবং ইন্ডিয়ার অবস্থান, এসব কারণে। এবং আমি একটা জিনিস, আমি আসলে গত 4-5 দিন ধরে এটা নিয়ে বেশি সক্রিয় ছিলাম। বাংলাদেশে বসে আমার সক্রিয় হওয়ার মতো এত সাহস নাই, কিন্তু তারপরেও ছিলাম কেন, বিকজ কীভাবে করেছিলাম, আমি দেশের বাইরে আমাদের যেসব বন্ধুরা আছেন তাদেরকে আমি অ্যাক্টিভেট করার চেষ্টা করেছিলাম। একটা জিনিস খুব দুঃখজনক ছিল, এই সুশীল সমাজ করেছে না কারা করেছে, কী কারণে এটা করেছে আমি জানি না, তারা আর্মিকে ইকুয়েশন থেকে বাদ দিতে চেয়েছিল, আর্মিকে তারা রেকগনাইজই করতে চায়নি। এবং কেউ কেউ বলেছে ওরা যখন একবার বন্দুক উঁচিয়েছে, গুলি করেছে, এদেরকে বিশ্বাস করা যাবে না, এখনও বিশ্বাস করা যাবে না, তখনও বিশ্বাস করা যাবে না, শাহবাগে ঢুকতে সময় আর্মি লাঠি নিয়ে যাচ্ছে, লাঠি ছাড়বেন না, এই ধরনের সন্দেহ টন্দেহ তারা দিয়েছে। তার মানে আর্মিকে কিন্তু আসলেই, মানে সামরিক বাহিনীকে আসলেই কেউ, মানে এরা, ওদেরকে হয় ছাত্রদেরকে মিসগাইড করা হয়েছে, অথবা ছাত্ররা বুঝতে পারেনি, তারা এদেরকে ইকুয়েশন থেকে বাদ দিতে চেয়েছিল। আমি আর্মিকে ইকুয়েশনে চাচ্ছিলাম শুধুমাত্র আমাদের বাচ্চাদের যাতে অকারণ প্রাণহানি না হয়। তাহলে বাচ্চারা কি করতে পারতো, শুক্রবার, বৃহস্পতিবার, শনিবারে যদি খুব চিৎকার করে বলতো যে এই মুহূর্তে দরকার সামরিক সরকার, তাহলে কিন্তু রোববারে যে, শনিবারে যে মিটিংটা সেনাবাহিনীর, শনিবারই তো হলো, হ্যাঁ শনিবারে যে মিটিংটা হলো, সেনাপ্রধান যে মিটিংটা করেছিলেন, সেখানেই কিন্তু খেলা পাল্টে যেত, এবং রোববারে যে আমাদের আরও 100 বা 200 জন মারা গেছে তাদের প্রাণ বেঁচে যেত। যদি বৃহস্পতিবার শুক্রবারে এই স্লোগানটা আসতো, তাহলে আর্মির যে 70% লোক যারা জিনিসটা সহ্য করতে পারছে না, কিন্তু মুখ ফুটে কথাও বলতে পারছে না, তারা নিজেদেরকে আইসোলেটেড বা বিচ্ছিন্ন মনে করতো না। তারা মনে করতো আমরা ওদের সাথে চলে আসছি, ওরা আমাদেরকে ডাকছে, এবং একটা লেজিটিমেসি তৈরি হতো ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে যে হ্যাঁ, জনগণ আর্মিকে চাচ্ছে। আর্মিকে চাওয়া মানে আর্মি তো আর এসে দেশ শাসন করবে না, আমরা তো অলরেডি কেয়ারটেকার গভর্নমেন্টের মডেল দেখেছি। এখন যে কেয়ারটেকার গভর্নমেন্ট হবে, সেই কেয়ারটেকার গভর্নমেন্টের উপরও আর্মির ইনফ্লুয়েন্স থাকবে। আর্মি যদি একটা নির্বাচিত সরকারের উপর ইনফ্লুয়েন্স করতে পারে, সেনাবাহিনী, আমি আর্মি বলতে সামরিক বাহিনী বোঝাচ্ছি, শুধু আর্মি না, তাহলে তারা একটা কেয়ারটেকার গভর্নমেন্টের উপর যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের ইনফ্লুয়েন্স করতেই পারে। করবে কি না সেটা হচ্ছে আর্মির মানসিকতা ব্যাপার এবং সেনাপ্রধানের ব্যাপার। এটা এখনকার দিনে আর করবে না, কারণ ইন্টারন্যাশনাল গ্রহণযোগ্যতা নাই, ইউএন মিশনের প্রবলেম হয়, তারপরে ইন্ডিয়া তখন একটা নিতে পারে সহজেই। আর কতগুলো বিষয় কিন্তু আমরা, যদিও এখন আর্মির অফিসাররা অনেক পড়াশোনা করি, বিভিন্ন বাহিনীর অফিসাররা, পুলিশে অনেক পিএইচডি আছে আমরা জানি, আর্মিতেও আছে, এমবিএ পড়ছি আমরা, হায়ার স্টাডিজ করছি, স্ট্র্যাটেজিক পড়াশোনা করছি। সুতরাং বাট এটা পড়াশোনা, বাস্তব অভিজ্ঞতা, ইকোনমি, ফাইন্যান্স, ল, পার্লামেন্ট, বিজনেস, এই জিনিসগুলোতে কাজ করার জন্য তো আমাদের অবশ্যই সিভিল এক্সপার্টিস লাগবে। সুতরাং কখনোই, ইভেন আপনি যদি দেখেন যে এরশাদ বা জিয়াউর রহমান যখনই এসেছে, কোনো সামরিক সরকার আসে, তারা কিন্তু অবশ্যই সিভিল লোকজনকে নিয়েছে। এখন বলতে পারেন যে না, ক্ষমতার টপে তো আর্মি ছিল, ক্ষমতার টপে তো হাসিনাও ছিল, ক্ষমতার টপে খালেদা জিয়াও ছিল, এরশাদও ছিল, জিয়াউর রহমান ছিলেন, শেখ মুজিব ছিল। তো তারা কি একা দেশ চালিয়েছে? না, তাদের লোক নিয়েছে। সামবডি উইল অলওয়েজ রুল।
একজন তো থাকবেই টপে, সেটা আর্মি অফিসার হলে গা জ্বলবে কেন? হ্যাঁ, বিকজ তাদের হাতে ওয়েপেন আছে, ঠিক আছে, চলবে না, তারা থাকবে না, তারা তো করছে না। 111 যে করেছে তো ছেড়ে দিয়েছে তো 2 বছরের মধ্যে, ফল হয়েছে আমাদের এই 15 বছর শোষণ। এবং আরেকটা জিনিস আমি যেটা বলেছিলাম যে 111-এ করাপশন নিয়ে অনেক কথাবার্তা বলে। আমি 111-এর পরে তো এই 15 বছর সময় ধরে আমার কোর্সমেট দেখে আর্মি অফিসারদেরকে দেখছি, আমি কিন্তু টাকার ঝনঝনিটা শুনতে পাইনি সেভাবে। আর করাপশনের কথা কি বলবো, আমার ধারণা পুরো 111-এ যদি দুর্নীতি হয়েও থাকে 400 কোটি টাকা দুর্নীতি করতে পারেনি। যেই 400 কোটি টাকার দুর্নীতি হাসিনার পিয়ন করেছে, 11 লক্ষ কোটি টাকা নিয়ে গেছে 15 বছরে। 111-এর দুর্নীতির ভয় আমাদের তো এখন দেখা উচিত না। যাই হোক, আমি প্রমোট করছি না যে আর্মিকেই দেশ চালাতে হবে, আমি বলতে চাচ্ছি যে আর্মির উপরে ভরসা রাখুন। এই যাত্রা আমরা বেঁচে গিয়েছি আর্মির উপরে ভরসা না রেখেও, আমাদের প্রাণহানি হয়নি। যদি আমরা আর্মির উপরে ভরসা রাখতাম তাহলে ওই রোববারে যে 100 জন মারা গেল সেটা হতো না, আর আরও যে 5, 10, 20 হাজার বাচ্চা মারা যেতে পারত সেই পরিস্থিতি তৈরি হতো না। আসুন, আমরা একটা বিরাট ক্রান্তিকাল পার হয়ে এসেছি, আমাদের অনেকগুলো বাচ্চা মারা গিয়েছে, অনেক বীরত্ব তারা দেখিয়েছে, তাদের জন্য আমরা দোয়া করি এবং তাদের এই বীরত্বকে সম্মান দেখিয়ে নিজেদের স্বার্থ হলেও দেশটাকে আমরা ঠিক করি। এতদিন আইনের কোনো শাসন ছিল না বলে আমাদের আইনের প্রতি শ্রদ্ধা ছিল না। আমরা কিন্তু কাল পরশু তরশু যে কোনো সময় থেকে একবার আবার ভালো হয়ে যেতে পারি, একবার দেখতে পারি যে ভালো হয়ে গেলে কি হয়, রাস্তার ট্রাফিক মাইন মেনে চললে কি হয়, ঘুষ না দিলে কি হয়, কিছুদিন আমরা দেখতে পারি। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন, আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা। সেনাবাহিনীর, সামরিক বাহিনীর 3 প্রধান এবং যারা যারা এই শেষমেশ অল্প রক্তপাতে আমাদের এই বিজয়টা এনে দিয়েছেন, তার মূল কুশীলব ছিলেন তাদের জন্য আমরা দোয়া করি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।